আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনের সাথে মানুষের সহবাস গল্পে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই গল্পের সিজন 2 সম্পর্কে জানব। তো আর কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করছি। তো সিজন 1 এর শেষে আমরা জেনেছিলাম ইয়ামিন ও ঈশিতা বিয়ে করেছে। সিজন 2 এখান থেকেই শুরু করছি। ঈশিতা আমাদের বলছে, সেই ঘটনার পর থেকে ইয়ামিন আমাকে নিয়ে তার জগতে চলে আসে, আর তার এই জগতে এসে সে আমাকে বিয়ে করে। বিয়ের পর আমি জিনেদের জগতেই থাকতে শুরু করি। ইয়ামিনের জগৎটা খুব অন্যরকম। এ জগতে আমি একমাত্র মানুষ। এজন্য তো জগৎটা মানুষের জগতের থেকে অনেকটা দূরে, যেখানে অন্য কোনো মানুষ কখনই আসতে পারবে না, যদি কোনো জিন তাকে এখানে না নিয়ে আসে। ভালোই কাটছিল আমাদের জীবন। একদিন আমি প্রাসাদের ভিতরে ফুলবাগানে হাঁটাহাঁটি করছিলাম। ইয়ামিন একটি কাজের জন্য মানুষের দুনিয়ায় গিয়েছে। বাগানে হাঁটার সময় হঠাৎ করে আমার মাথাটা ঘুরে আমি পড়ে যাই। তখনই আমার আশেপাশে থাকা দুটি পরী দৌড়ে এসে আমাকে সেখান থেকে তুলে ঘরে নিয়ে আসে। আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখি ইয়ামিন আমার পাশে বসা, আর এই রাজ্যের হাকিম আমার পাশে বসা। হাকিম সাহেব বলল, মোবারক মহারাজ ইয়ামিন, মিষ্টি খাওয়াতে হবে যে, কারণ আপনি বাবা হচ্ছেন। এই কথা শুনে আমি আর ইয়ামিন খুশিতে পাগল হয়ে যাই। সাথে সাথে ইয়ামিন তার গলা থেকে একটি মুক্তার মালা খুলে সে হাকিম সাহেবের গলায় পরিয়ে দেয় আর বলে, আজ আমি অনেক খুশি। হাকিম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এই খুশির সংবাদটা আমাকে দেওয়ার জন্য। হাকিম সাহেব তখন আমাদের বলে, সবই ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট ঝামেলা আছে। ইয়ামিন তখন হাকিম সাহেবকে জিজ্ঞেস করে, কি ঝামেলা? হাকিম সাহেব বলে, আসলে মহারাজ মহারানী ঈশিতা আমাদের জগতে বাচ্চাকে জন্ম দিতে পারবেন না। তার ডেলিভারি তাদের দুনিয়াতেই হতে হবে। কারণ গর্ভ যখন বাচ্চাটা 10 মাস থাকবে, তখন মহারানীর গর্ভে থাকা অবস্থায় সেই বাচ্চা এই জগতের খাবার খাবে, এই জগতের শ্বাস-প্রশ্বাস নিবে। তবে মহারাজ, সে তো আমাদের মতো জিন না, তাই তার সহ্য হবে না। তাই ভালো হবে মহারানীকে যদি এখন আপনি তাদের দুনিয়াতে ফিরিয়ে দিয়ে আসেন তার বাবা মার কাছে। যখন সন্তান পৃথিবীতে আসবে, তার 6 মাস পর আপনি আবার তাদেরকে নিয়ে আমাদের জগতে ফিরে আসতে পারবেন। তখন আর কোনো সমস্যা হবে না। ইয়ামিন তখন হাকিম সাহেবকে বলে, ঠিক আছে হাকিম সাহেব, আমরা দেখছি কি করা যায়, আপনি এখন আসতে পারেন। হাকিম সাহেব আমাদের থেকে বিদায় নিয়ে রাজমহল ত্যাগ করে। ইয়ামিন আমাকে বলে, কি করব এখন? আমি তখন বলি, ইয়ামিন চৌধুরী, তুমি ভেঙে পড়ো না। আজ রাতেই আমরা স্বপ্নের মাধ্যমে বাবা মার সাথে কথা বলবো। বাবা মা যখন শুনতে পারবে আমি গর্ভবতী, তখন আর তারা দ্বিমত করবে না। সেই দিন রাতেই আমি আমার স্বপ্নের মাধ্যমে আমার বাবা মার সাথে যোগাযোগ করি। বাবা মা যখন জানতে পারি আমি গর্ভবতী, তখন তারা খুব আনন্দিত হয় আর আমাদেরকে বলে, তোমাদের উপর এখন আর আমাদের কোনো রাগ নেই। তোমরা যত দ্রুত সম্ভব আমাদের দুনিয়া ফিরে আসো। আর হ্যাঁ ইয়ামিন, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চার কোনো ক্ষতি আমরা হতে দেব না। ইয়ামিন তখন স্বপ্নের মাধ্যমে বলে, আব্বা আম্মা, আপনি ঘুম থেকে উঠে দেখবেন ঈশিতে তার রুমে শুয়ে আছে। তবে আমি আসতে পারছি না, আমার এখানে কিছু কাজ আছে। আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আমার স্ত্রী সন্তানের কোনো অযত্ন যেন না হয় এই বাড়িতে। মা বাবা বলে, তুমি চিন্তা করো না ইয়ামিন, ঈশিতা তো আমাদেরই মেয়ে, আর তার গর্ভের সন্তান তো আমাদেরই নাতি। তার কোনো অযত্ন হবে না এই বাড়িতে। সেদিন রাতেই ইয়ামিন তার শক্তির মাধ্যমে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় আর আমাকে বলে, তুমি চিন্তা করো না ঈশিতা, আমি সঠিক সময় আবার ফিরে আসব। নিজের খেয়াল রেখো, পাশাপাশি আমাদের সন্তানেরও। এটা বলে ইয়ামিন আবারও তাদের জগতে চলে যায়। আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। সকালবেলা বাবা মা দৌড়ে আমার রুমে আসে, আর যখন দেখে আমি ঘুমে আছি, বাবা মাকে ডেকে তুলে আর বলে, তুই কি করে মা মা বাবাকে এভাবে ভুলে গেলি? আমরা তো ভেবেছিলাম তোর সাথে আর কখনো সামনাসামনি দেখা হবে না। যাই হোক, এখন সব কিছু বাদ দে। তোকে এখন খুব সাবধানে থাকতে হবে, তোর বাচ্চার খেয়াল রাখতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। আর তোর মা আর আমি তো আছি, কোনো কিছু দরকার হলে আমাদেরকে বলবি, তুই কোথাও যাবি না। আমি বললাম, ঠিক আছে বাবা। এভাবে আমার বাবার বাড়িতে আমার 1 সপ্তাহ কেটে যায়। একদিন বিকেলে আমার বান্ধবী ঋতু আমার সাথে দেখা করতে আসে। ঋতু বলে, কি রে ঈশিতা, তুই এত বেইমান কি করে হলি? বিদেশ গিয়ে আমাদেরকে ভুলে গেলি, আর সবথেকে বড় কথা হলো একটা ছেলেকে বিয়ে করে তার সাথে পালিয়ে বিদেশ চলে গেলি। যাওয়ার আগে একবার হলেও তো আমাকে বলতে পারতি। তোর বাবা মা যদি আমাকে না জানাতো তাহলে আমি জানতামই না। শুনলাম তুই নাকি দেশে ফিরে এসেছিস, তাই তোর সাথে দেখা করতে আসলাম। দুলাভাই কই? দুলাভাই আসেনি? আমি বুঝতে পারলাম বাবা মা ঋতুকে মিথ্যে কথা বলেছে। আমি বললাম, তোর দুলাভাই আসতে পারেনি, সে তো বিজনেস করে তাই আসতে পারেনি। তবে যেদিন বাবু হবে সেদিন সে অবশ্যই আসবে, সেদিনই তুই তোর দুলাভাইকে দেখে নিস। এখন বল তুই কেমন আছিস? আর হ্যাঁ ঋতু, আজকে কিন্তু তোর বাড়িতে ফেরা হবে না। অনেক দিন পর দুজন এক হলাম, আজকে সারা রাত আড্ডা দেব। ঋতু বলে, আচ্ছা ঠিক আছে, যাব না, আজকে রাতে তোদের বাড়িতেই থাকব। সেদিন রাতে ঋতু আমাদের বাড়িতেই ছিল। রাতের খাবার দাবার শেষ করে ঋতু আর আমি আমার রুমে ঘুমিয়েছিলাম।
মাঝরাতে আমি অনুভব করি আমার ঘরে একজন প্রবেশ করেছে, আর তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ির উপরে ফেলছে। দুটি হাত দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় আলতো করে ছুঁয়ে দিচ্ছে, ফিসফিস করে আমার কানের কাছে এসে বলছে, তোর সাথে ঘুমাতে পারিনি তো কি হয়েছে? তোর এই পেটে অন্য কারো বাচ্চা না, আমার বাচ্চা আসবে। আর এখন যে বাচ্চাটা আছে সেটাকে আমি নিয়ে যাব। তোকে আমি বিয়ে করব, তোর সাথে আমি বাসর করব, তোর সাথে আমি সহবাস করব। আমি এক চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি আর রুমের লাইটটি জ্বালিয়ে ফেলি। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই। আমি দেখি আমার ঘরে শুধু আমি আর কেউ নেই। সাথে সাথে বাবা মাকে ডাকতে শুরু করি। কিছুক্ষণের ভেতরে বাবা মা আমার ঘরে এসে বলে, কি হয়েছে ঈশিতা, তেভাবে ডাকছো কেন? আমি বাবা মাকে বলি, ঋতু কই? ঋতু তো আমার সাথেই ঘুমিয়েছিল। মা বাবা বলে, ঋতু তো অনেক আগেই তার বাড়িতে চলে গেছে। আসলে তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন ঋতু আমাদের কাছে এসে বলে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তাকে আবার বাড়িতে ফিরতে হবে। তুমি ঘুমিয়েছিলে, এই কারণে আর তোমাকে ডাক দেইনি। আমি বাবা মার মুখে এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যাই। তাহলে আমার সাথে যে এতক্ষণ এত কিছু হলো, সেটা কে করল? সেদিনের মতো মা আমার সাথে আমার ঘরে ঘুমায়। এরপর থেকে আমার মনে হতো যে আমাকে দূর থেকে কেউ নজরে রাখছে। বাবা মার সাথে আমার দিনগুলো খুব ভালো কাটছিল। তারা সব সময় আমার খেয়াল রাখত ও যত্ন করত, দেখে রাখত। ৩ মাস পর আমার বান্ধবী ঋতুর কাছে আমি চেক আপ করতে চলে যাই। ঋতু আমাকে বলে, তুই কোনো চিন্তা করিস না দোস্ত, সব কিছু ঠিক আছে, বাচ্চার কন্ডিশনও ঠিক আছে। আমি সেখান থেকে বাড়ি ফিরে আসি। কিন্তু সেদিন রাতে যখন আমি ঘুমাই, মধ্যরাতে আমার ঘরের বাইরে কেউ একজন বারবার করে টোকা দিচ্ছিল। আমি খাট থেকে উঠে দরজাটা খুলে দিই। আমি দেখছি মা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি মার কাছে জানতে চাই, কি হলো মা, এত রাতে তুমি এখানে? কিছু কি দরকার নাকি? মা আমাকে বলে, না না, কিছু দরকার নেই, ভালো লাগছিল না, মন চাচ্ছিল তোর সাথে এসে ঘুমাই, তাই চলে এলাম। আবার কিছুদিন পর তো তুই আবার ওই ইয়ামিনের সাথে তার জগতে চলে যাবি, আবার কতদিন তোকে আমার কাছে পাবো না। আমি বললাম, তা ঠিক কথা, আচ্ছা আসো একসাথে ঘুমাই। এরপর মা আমার সাথে আমার খাটের উপরে চলে আসে। আমি মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি মা আমাকে ধরে চুমু খাচ্ছে, তবে কেমন যেন পাগলের মতো করছে। সে আমার বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, আমার ঠোঁটগুলোকে বারবার করে আলতো করে ছুঁয়ে দিচ্ছে, আর আমার কানের কাছে এসে বলছে, এই শরীরটার জন্য আমার ভাইজানকে মরতে হয়েছে তাই না? এই শরীরটা তো আমার চাই। কি আছে এই শরীরে, এটা আমি ধ্বংস করে দেব। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি। সাথে সাথে আমার ঘরের বাইরে আবারও দরজা টোকা দেওয়ার শব্দ। কিন্তু আমি চোখ মেলে মাকে আমার ঘরে আর দেখতে পাই না। আমি খাট থেকে উঠে দরজাটা খুলে দেই, আর দেখি বাবা মা ঘরের বাইরে দাঁড়ানো। মা আমার কাছে জানতে চায়, কি রে ঈশিতা, কি হয়েছে? আমি আর নিতে পারছিলাম না, আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি আমার বান্ধবী ঋতু আমার কাছে এসে বসে আছে। ঋতু আমাকে বলে, আস্তে আস্তে উঠ, কি হয়েছে তো? তুই নাকি রাত বিরাতে পাগলামো করা শুরু করেছিস। আঙ্কেল আন্টি আমাকে ফোন দিয়ে নিয়ে এলো। কি হয়েছে বলতো আমাকে? আমি ঋতুকে কিছু বলি না। আমি বলি, ইদানিং বোধহয় অনেক বাজে ধরনের স্বপ্ন দেখছি। আমি সিদ্ধান্ত নেই ইয়ামিনকে আমি ডাকব, আমার সাথে যা যা হচ্ছে আমি তাকে জানাবো। সেদিন রাতেই আমি ইয়ামিনকে স্মরণ করি, আর ইয়ামিন আমার কাছে এসে জানতে চায়, কি হয়েছে ঈশিতা? আমি ইয়ামিনকে সবকিছু খুলে বলি, যা যা আমার সাথে হচ্ছে সবকিছু। সেদিন ঋতুর রূপে কেউ একজন এসেছিল, আর গতকাল মার রূপ ধরে কেউ একজন আমার কাছে এসেছিল। ইয়ামিন আমার মুখে কথাগুলো শুনে আমাকে বলে, কিন্তু আমি এখানে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছি না। কেউ যদি আসে, এখানে যদি কিছু হয়ে থাকে, তাহলে তার উপস্থিতি আমার টের পাওয়ার কথা। ঠিক আছে ঈশিতা, তুমি চিন্তা করো না, আমি দুজন জিনকে তোমার পাহারার জন্য তোমার বাড়ির আশেপাশে রেখে যাচ্ছি। তারা সবসময় তোমার খেয়াল রাখবে। যদি আসলেই কেউ তোমার কাছে আসতে চায় বা দূর থেকে তোমার ওপরে নজর রাখে, তাহলে তারা তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। আর এই সময় তোমার এত চিন্তা করাটা উচিত না, তাহলে আমাদের বাচ্চার ওপরে বাজে প্রভাব পড়তে পারে। সেদিন রাতে ইয়ামিন আমার সাথেই থাকে, আর ফজরের আগে সে আমার থেকে বিদায় নিয়ে আবারও তাদের জগতে চলে যায়। সেদিনের পর থেকে আমার শরীরটা অনেক হালকা হয়ে যায়। আমার মনে হয় এখন আর কেউ দূর থেকে আমার উপর নজর রাখে না। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন আমার ডেলিভারি হবে। আমার শরীরে ব্যথা ওঠে। বাবা মার সাথে সাথে আমাকে গাড়িতে করে আমার বান্ধবীর ক্লিনিকে আমাকে নিয়ে যান। অন্যদিকে ঋতুকে ফোন দিয়ে আগে থেকে সবকিছু জানানো ছিল, তাই ঋতুর সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছিল। ৩ ঘন্টা যুদ্ধ করার পর বাবুটাকে আমি জন্ম দেই। আমার সিজার করা হয়েছে, তাই আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। আমার জ্ঞান ছিল না। রাত ২টার দিক দিয়ে আমার জ্ঞান ফেরে। আমি দেখছি আমার পাশেই আমার বেবিটা রাখা, আর দূরে একটা সোফার ওপরে আমার বাবা মা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে নিয়ে কিছুটা দুধ খাওয়াই, কিন্তু ঠিক তখনই ঘরের দরজা দিয়ে একটা কালো লোক প্রবেশ করে। লোকটার চোখগুলো খুবই অদ্ভুত। চোখ দুটিটা আগুন বেরোচ্ছিল। মাথায় কোনো চুল নেই, শরীরে একটা বাদশার মতো পোশাক পরা।
সেই লোকটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছিল। আমি দেখি তার পেছন পেছন আরও 2টি খুব লম্বা লম্বা লোক ঘরের ভেতরে প্রবেশ করল। তাদের ঠিকভাবে দেখা যাচ্ছে না, ছায়ার মতো তারা ভাসছিল। আমি তাদের দেখেই বুঝে গেছি যে এরা কোনো মানুষ না, কারণ এতগুলো বছর আমি জিনেদের জগতে ছিলাম। আমি তাদেরকে বলে, আপনারা কারা আর এখানে কেন এসেছেন? তখন সেই লোকটা এক লাফ দিয়ে আমার কাছে এসে আমার চুলগুলো ধরে আমাকে বলে, তোর সাথে সহবাস করতে এসেছিলাম, কিন্তু কিছুক্ষণ আগেই তো তোকে সিজার করা হয়েছে, তাই এখন আর মজা পাবো না, তাই ভাবলাম তোর বাবুটাকে নিয়ে যাই। আমি অনেক জোরে জোরে আমার বাবা মাকে ডাকছিলাম, কিন্তু খুব অদ্ভুতভাবে তারা কোনো কিছু শুনতে পারছিল না। সেই লোকটা হাসতে হাসতে বলে, এই ঘরের বাইরে তো শব্দ যাবে না, আর তোর বাবা মাকে আমি গভীর ঘুমে পাঠিয়ে দিয়েছি, তারা কিছুই শুনতে পাবে না। সেই লোকটা আমার কাছ থেকে আমার বাবুটাকে জোর করে কেড়ে নিল। আমার শরীরে এক ফোঁটা শক্তি ছিল না, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, শুধু অনেক জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইছিলাম, কিন্তু কোথাও কেউ আমার আওয়াজ শুনতে পায়নি সেদিন রাতে। সেই লোকটা আমার বাবুটা তার হাতে নিয়ে আমাকে বলল, ওর বাবাকে এসে আমার কাছ থেকে এটাকে নিয়ে যেতে বলিস, নয়তো এটাকে আমি কালীমায়া উদ্দেশ্যে বলি দেব। এত বড় সাহস, একটা সাধারণ মেয়ের জন্য আমার ভাইকে হত্যা করেছে, আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। আসতে বলিস তোর স্বামীকে, তার সামনে তাকে হত্যা করব, আর তার সন্তানকে হত্যা করব, তারপর তোর সাথে আমি সারা রাত সহবাস করব। এটা বলে সেই লোকটা ঘরের বাইরে চলে গেল। তারপরই আমার চিৎকারগুলো সকলে শুনতে পেল। মেডিকেলে থাকা ডক্টর, আমার বাবা মাও ঘুম থেকে জেগে উঠল। বাবা মা আমার কাছে এসে বলল, কি হয়েছে? আমি কান্না করতে করতে বললাম, তারা আমার বাবুকে নিয়ে গেছে। সাথে সাথে পুরো মেডিকেল যেন থমকে গেল, কারণ আমার কেবিনের বাইরে অনেক মানুষ চলাফেরা করছিল, কিন্তু কেউ কিছু দেখতে পায়নি। এটা কি করে সম্ভব? কেউ কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি তো জানি কি হয়েছে। বাবা মা আমার কাছে বলে, ঠিকভাবে বলতো কি হয়েছে, আমরা না কিছু বুঝতে পারছি না। তুই কাদের কথা বলছিস? কারা নিয়ে গেছে তোর বাবুকে? আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।